আগামী কয়েকটা দিন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য কি অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে। উথাল পাতাল হতে পারে বঙ্গ রাজনীতি, এমনকি বহিঃশত্রুর আক্রমণে যুদ্ধকালীন পরিস্থিতিও কি তৈরি হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা আপৎকালীন ভিত্তিতে শুভেন্দু অধিকারীতে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। অফিসিয়াল একটা রিজন দেওয়া হচ্ছে বটে, তবে সেটা অফিসিয়াল রিজন হতে পারে না। এর পিছনে অনেক বড় গেম রয়েছে, সেটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনিতেই পশ্চিমবঙ্গের রাজনীতি, বারুইপুর এনকাউন্টার, আরশোলাদের উৎপাত, বামেদের মাথাচাড়া দেওয়া এবং ভালো তৃণমূল নিয়ে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। কিন্তু তার মাঝখানে শুভেন্দু অধিকারীকে সমস্ত কাজ ফেলে দিল্লিতে আপৎকালীন ভিত্তিতে ডেকে পাঠানো, এটা কিন্তু সকলকেই ভাবাচ্ছে। কিন্তু মূল প্রশ্নটা হলো, কেন ডেকে পাঠানো হচ্ছে? সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল। দেখুন, যেটা অফিসিয়াল খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে স্পষ্ট, শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি উড়ে যাচ্ছেন এবং সেখানে যে 20 জন এনসিপিআই সাংসদ হয়েছেন, অর্থাৎ যারা প্রাক্তন তৃণমূলী ছিলেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেই বৈঠকে ভূপেন্দ্র যাদবজি উপস্থিত থাকবেন এবং আরও গভীরে গিয়ে যেটা অফিসিয়াল মিডিয়া নিউজ পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে এরা যেহেতু এখন এনডিএ শরিক হয়ে গেছে, সুতরাং সেই জায়গা থেকে রাজ্যের জন্য এরা যে এমপি ল্যাডের টাকাটা পান, সেটা কিভাবে উন্নয়নমূলকভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, সেই নিয়েই বিস্তারিত আলোচনা হবে এবং সেই আলোচনার জন্য শুভেন্দু অধিকারী দিল্লি উড়ে যাচ্ছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, এটা কি খুব একটা বিশ্বাসযোগ্য তত্ত্ব? তার কারণ হচ্ছে, আমরা জানি এখন লোকসভা বা রাজ্যসভা অধিবেশন চলছে, কিন্তু সেখানে ওই ককরোচ পার্টির উৎপাতে, আন্দোলনে, এই সমস্ত কিছু নিয়ে বিরোধীদের চিৎকার চেঁচামেচিতে সংসদ ভবন কিন্তু খুব একটা কিছু চলছে না। এবং এর মাঝখানে রবিবার উইকেন্ড চলে গেছে, এই নিয়ে যদি আলোচনা করার ছিল তো এই সাংসদদের তো রবিবার দিন ছুটি ছিল, তারা কলকাতায় এসে আলোচনা করতে পারতেন। এবং শুভেন্দু অধিকারীর মাথায় এখন এতটাই কাজের চাপ রয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা তারা নিজেরা আসছেন, নবান্নে এসে বৈঠক করে যাচ্ছেন, একের পর এক বড় বড় নামজাদা মন্ত্রী। সেখানে শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করার জন্য দিল্লি উড়ে যাচ্ছেন, এটা ঠিক হজম হচ্ছে না। সুতরাং খবরের আসল সত্যটা খোঁজার চেষ্টা করতে হবে এবং সেটা খুঁজতে গিয়ে মারাত্মক মারাত্মক তথ্য উঠে আসছে। যেমন ধরুন, যদি শুধুমাত্র এই ভালো তৃণমূলী বা এনসিপির সঙ্গে বৈঠক করতে হতো, দিল্লিতে তো এই মুহূর্তে রাজ্য বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। যেমন শ্রমিক ভট্টাচার্যকে আজকে দেখা যাচ্ছে জুন মালিয়ার সঙ্গে খোশ মেজাজে রয়েছেন, আর একজন ওই এনসিপিআই সাংসদ হয়ে যাওয়া। বা কিছুদিন আগেই দেখা গেল এখনও মমতা শিবিরের সঙ্গে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মহুয়া মৈত্র বা কল্যাণ ব্যানার্জি, তারা নিজেরা এগিয়ে এসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করছেন। আর এক গুরুত্বপূর্ণ নেতা সুকান্ত মজুমদার, তিনিও দিল্লিতে রয়েছেন। সুতরাং এই ধরনের এমপি ল্যাডের টাকা কিভাবে কি ইউজ হবে, সেটাই যদি শুধুমাত্র কাজ থাকতো, তাহলে সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদাররাই সেই মিটিং করে সেটাকে সেরে ফেলতে পারতেন। দরকার হলে মুখ্যমন্ত্রীকে তারা টেলিফোন বা ভিডিও কল কনফারেন্সে নিয়ে নিতে পারতেন। তার জন্য শুভেন্দু অধিকারীকে কেন উড়ে যেতে হবে? বা ধরুন আরেকজন সাংসদের কথা বলি, জগন্নাথ সরকার। এই কিছুদিন আগে প্রচণ্ড বিতর্ক হয়েছিল সব্যসাচী দত্তের শো কল্ড বান্ধবী, যেটা নিয়ে আবার ক্ষোভ উগরে দিয়েছিলেন এই ভদ্রমহিলা, ওই টিনা ভৌমিক সাহানাকে, যার কাছ থেকে তাল তাল সোনা পাওয়া গিয়েছিল। ইডির নজর যার উপর রয়েছে, তিনি গিয়ে জগন্নাথ সরকার বিজেপির এক এমপির সঙ্গে বৈঠক করছেন। সুতরাং সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীকে আবারও বলছি, এনসিপিআই বৈঠকের জন্য যেতে হচ্ছে না, এটা আসল কারণ নয়। আসল কারণ অবশ্যই আসছি, তবে একটা টেকনিক্যাল পয়েন্ট উঠে আসছে। সেটা হচ্ছে, এই যে এনসিপিআই পার্টিতেরা যোগ দিয়েছেন, সেখানে একটা কোথাও টেকনিক্যাল সমস্যা হয়েছে এবং যে কারণে এই 20 জন সাংসদকে সরাসরি বিজেপিতে নেওয়ার আলাপ আলোচনা চলছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে অভিষেক ব্যানার্জিরা আজকে গিয়েছিলেন, স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন এবং দুটো দাবি জানিয়ে এসছেন। এক, তার যেটা আগের দাবি ছিল, এই 20 জন সাংসদদের রয়েছেন তাদের সাংসদ পদ খারিজ করতে হবে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে সাসপেন্ড করা হয়েছে সেই সাসপেনশন তুলে নিতে হবে। এখন দেখুন,
দেখুন এই দ্বিতীয় শর্ত আর প্রথম শর্তের যে চাপানুতরটা চলছে সেখানে সেখানে ওই প্রথম শর্তটাকে তুলে দ্বিতীয় শর্তটাকে তুলে নিলেই প্রথম শর্তটা এমনিই হয়ে যাবে, সেটা আর টিকবে না। এবং অতীতেও আমরা দেখেছি এরকম দলবদলের নজির হয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে, দীর্ঘদিন টানা হ্যাঁচড়া হয়েছে এবং তারপর এইসব সাংসদদের টেনিওর শেষ হয়ে গেছে, ওই মামলাগুলোর আর কোনো রকম কোনো গুরুত্ব নেই। সুতরাং অভিষেক ব্যানার্জি গিয়ে স্পিকারকে বলে এসছেন আর সেটার জন্য চাপ তৈরি হয়ে গেছে আর সেটার জন্য শুভেন্দু অধিকারীকে ছুটে যেতে হচ্ছে, তাও কিন্তু হতে পারে না। অন্যদিকে আরেকটা যে তৃণমূল কংগ্রেসের পার্ট রয়েছে তারাই চাপে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতরা দিল্লিতে পার্মানেন্ট অফিস খুলতে চলেছে এবং তার কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীক এবং ফান্ড সেটা যে তারা অফিসিয়ালি নিজেদের হাতে নিয়ে আসতে চাইছেন, সেটার জন্য এটা একটা প্রাথমিক স্টেপ ভাবা হচ্ছে। তাহলে যেখানে ঋতব্রতরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দিয়েছেন, সেখানে এই সাংসদ যাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, ওই 2/3 যে ম্যাটারটা থাকে যে কোনো দলবদলের ক্ষেত্রে দলবিরোধী আইন কাজে লাগবে না, সেই সমস্ত কিছু যেখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবং আগামী দিনে আরও বেশ কিছু সাংসদ যে এখানে আসতে চলেছেন সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে কেন শুভেন্দু অধিকারী যাচ্ছেন এবার এই জায়গাটাতেই মেন প্রশ্নটা আসছে এবং উত্তরের দিকে যেতে হবে। দেখুন এখানে শুভেন্দু অধিকারী নিজেই বলছেন যে এই যে আরশোলাদের আড়ালে যে মিছিলটা হয়েছে সেখানে কিন্তু ভয়ঙ্কর একটা দেশ বিরোধী শক্তি কাজ করছে এবং এটা শুধু শুভেন্দু অধিকারীর একার ভাবনা নয়, তার যারা বিগ বস রয়েছেন, তার যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন বা এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন, সেখান থেকেও কিন্তু এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। এখানে কোটি কোটি টাকার খেলা হয়েছে, এই ফান্ডিং বিদেশি ফান্ডিং ছাড়া আসা সম্ভব নয় এবং এর টাইমিংটাও আপনাদের মাথায় রাখতে হবে। কেন্দ্র এবার যে বিলগুলো নিয়ে আসতে চলেছিল তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে FCRA বিল। এই যে ফরেন থেকে টাকা আসে এবং সেই টাকা দিয়ে ভারতীয় রাজনীতি এবং ভারতীয় ভোট ব্যাংকে পুরোপুরি প্রভাবিত করা হয়, সেই জায়গাটা বন্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেটাকে আটকাবার জন্যই এত আন্দোলন খেলা। এবং দেখুন যদি সত্যিকারের নিট পেপার লিক নিয়ে আন্দোলনটা হতো, তাহলে এই নিয়ে যখন কেন্দ্র বিল আনতে চাইছে তখন সংসদে আলোচনা করছে না কেন? যারা এই আন্দোলনের মুখ ছিল সেই সোনাম ওয়াংচুক বা এই আরশোলা পার্টিরা, তারা তো বলছে ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্টার, তার রেজিগনেশন হয়ে গেছে, উই আর হ্যাপি, তারা আন্দোলন তুলে নিয়েছে। কিন্তু এখনও রাহুল গান্ধী, অখিলেশ যাদবরা তারা কিন্তু আন্দোলন থেকে সরে আসছে না, তারা সরকারের উপর চাপ বাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে নিট প্রশ্নপত্র ফাঁস, এটাকে তো ইস্যুই ছিল না, মেন ইস্যু ছিল এই সরকারটাকে টলিয়ে দেওয়া। যেভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সেইখানে আন্দোলনটা হয়েছিল, সেখানেও তাদের দেশ বিরোধী শক্তি কাজ করেছিল, এখানেও ঠিক একই ফর্মুলাই কাজ করছে। কিন্তু শুভেন্দু অধিকারী পিছিয়ে আসার বান্দা নন। এখানে দেশবিরোধী শক্তি রয়েছে এবং এদের ঔকাত বোঝানোর জায়গাটা শুভেন্দু অধিকারী নিজস্ব ঢঙে করছেন। তার পুলিশ একটার পর একটা FIR করেছে, 70 জনকে আইডেন্টিফাই করেছে এবং গ্রেপ্তারি অব্যাহত রয়েছে। এবং যারা গ্রেপ্তারি হয়েছে তাদেরকে ঔকাত বোঝানোর জন্য আজকে খালি পায়ে ওই জায়গায় হাফ প্যান্ট পরিয়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। মানে পুলিশ বেসিক্যালি টেকনিক্যালি যাতে কোর্টে গিয়ে ধাতানি না খেতে হয় সেই জায়গাটা মেনটেন করেছে, কিন্তু আলটিমেটলি এই যারা আরশোলার নামে ছটফট করছিল তাদেরকে হিট স্প্রে, বেগন স্প্রে দেওয়ার কাজটা শুরু হয়ে গেছে। এবং এটা যে কন্টিনিউ হবে, এদের কোমরটা যে ভাঙার দরকার আছে, এটা সরকার এবং বিজেপি দল হিসেবে খুব ভালোভাবে বুঝতে পারছে। যে কারণে নরম সরম রাজনীতি করে আসা শ্রমিক ভট্টাচার্য তিনি অবধি বলেছেন যে এইসব মিছিল থেকে যদি আজাদি স্লোগান শুনতে পাওয়া যায় তাহলে এরা যেন হাসপাতালে যায়। তিনিও কিন্তু রণচণ্ডী মূর্তি ধরছেন। অর্থাৎ এই জিনিসটাকে কিন্তু খুব সহজে ছেড়ে দেওয়া হবে না, এদেরকে সবক শেখানো হবে যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গে এই ধরনের বাঁদরামি করার কেউ সাহস না পায়। আর এইখানেই কি সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র, যে কারণে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। কেন উঠছে প্রশ্নটা? কেননা দেখুন এই আন্দোলনকারীরা কিন্তু পরিষ্কারভাবে কয়েকটা রাজ্য নিয়ে কমপ্লেন জানাচ্ছে কেন্দ্রকে এবং সেখানে বাংলার নামটা জলজল করছে এবং এরা হুঙ্কার ছাড়ছে যে বাংলাতে এই যারা বাঁদরামি করলো, অসভ্যতা করলো, সাংবাদিকদের ধরে পেটালো, সেখানে এরকম অরাজকতা সৃষ্টি করলো, তা সত্ত্বেও যেহেতু এরা আরশোলা পার্টি বা সেটাকে ঢাল করে আন্দোলন করেছিল, এদেরকে ছেড়ে দিতে হবে, এদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া করা যাবে না এবং সেই জায়গা থেকে যদি করা হয় এরা বৃহত্তর আন্দোলনে আগামী দিনে যাবে।
এটাই কি সিঁদুরে মেঘ দেখাচ্ছে? এটা কি অন্যতম প্রধান কারণ যে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে? পরিস্থিতি খুব জটিল, এখন খুব ঠান্ডা মাথায় খেলতে হবে, এখন খুব কড়া পদক্ষেপে যাওয়া যাবে না, বা সেটাকে যদি হ্যান্ডেল করতে হয় ট্যাক্টফুলি কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই নিয়ে কি বিস্তারিত আলোচনার দরকার আছে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে। এবং সেই জন্য এইগুলো ফোনে করা যাবে না, ভিডিও কলে করা যাবে না, মন্ত্রগুপ্তির ব্যাপার থাকছে। তাই কি মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে? সেই জন্যই ক্রুশিয়াল মিটিংটা হবে, এটা কিন্তু ভাবাচ্ছে। কেন এই জায়গাটা ভাবাচ্ছে, পরপর কয়েকটা ইনসিডেন্ট বললেই আপনারা বুঝতে পারবেন। যদিও এর থেকেও বড় কারণ রয়েছে, যেটা আরেকটু পরে আসছি, এটা ব্যাখ্যা না করলে সেই কারণটা বুঝতে পারবেন না। যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, এখন সাথে সাথে পাল্টা চাপ হিসেবে বিজেপি কিন্তু একটা দুর্দান্ত চাল খেলে দিয়েছিল। সেটা হচ্ছে পাঞ্জাবেও প্রশ্নপত্র লিক হয়েছে এবং সেখানে আপাতত আম আদমি পার্টির সরকার রয়েছে, আগামী বছর পাঞ্জাবে নির্বাচন রয়েছে। সুতরাং অরবিন্দ কেজরিওয়াল এবং এই ককরোচ জনতা পার্টি এদের সবাইকে চাপে রাখার জন্য পাঞ্জাবে কিন্তু বিজেপি আন্দোলন শুরু করে দিয়েছিল। যে প্রশ্ন লিক নিয়ে যদি সেন্ট্রালি এই ধরনের আন্দোলন হতে পারে, তাহলে রাজ্য স্তরে কেন হবে না? যথারীতি গুড মুভ ছিল। অরবিন্দ কেজরিওয়াল পিছপা হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। ককরোচ জনতা পার্টির মুখে সেলোটেপ পড়ে গেছে, কেননা তাদের রাজনৈতিক গুরু যারা রয়েছে, যাদের অঙ্গুলি হেলনে এরা সামনে ঢাল হিসেবে এসে এত লাফালাফি করেছে, তাদের বিরুদ্ধে এখন কথা বলতে হবে, ফলে অস্বস্তিতে পড়ে গেছে। ফলে বিজেপির মুখে একটু মুচকি হাসি দেখা দিয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি এর বাইরেও একটা পাল্টা গেম শুরু হয়ে গেছে এবং সেটাতে চাপ বাড়ছে। যে মুহূর্তে পাঞ্জাবে এই আন্দোলন শুরু হয়েছে, সাথে সাথে বিভিন্ন অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে, সেখানেও কিন্তু এই আন্দোলনটাকে এবার রাজ্য স্তরে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিহারে বেশ বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে, যদিও সেটা আগেই শুরু হয়ে গেছে, কিন্তু নতুন করে ওড়িশা, ছত্তিশগড়, এইসব যে রাজ্যগুলো রয়েছে, যেগুলো বিজেপি শাসিত রাজ্য, সেইখানে কিন্তু আন্দোলনটা চলছে। অর্থাৎ এরা এই আন্দোলনটাকে আরও গ্র্যানুয়াল লেভেলে নিয়ে যাবে এবং সেখানে পশ্চিমবঙ্গ, আসামের মতো রাজ্যগুলো, যেগুলো বিজেপির এখন কার্যত পোস্টার বয়ের রাজ্য হয়ে গেছে, সেগুলো যে আরও বেশি হাই প্রায়োরিটিতে থাকবে সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং আবারও বলছি, যেহেতু বারবার অভিযোগ উঠছে যেখানে বিদেশি ফান্ডিং আছে, বিদেশি অঙ্গুলি হেলনে হয়েছে, এমন একটা গোয়েন্দা রিপোর্ট, মিডিয়া রিপোর্ট বারবার সামনে আসছে, সুতরাং এই ব্যাপারটাকে এত ইজিভাবে নিলে চলবে না। আরও এই জায়গাটা টেনশন বাড়াচ্ছে। দেখুন, যে মুহূর্তে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি রেজিগনেশন দিলেন, সেই মুহূর্তে এই ককরোচ জনতা পার্টি বলে দিল যে এটা শুধুমাত্র তো প্রথম উইকেটের পতন হয়েছে, আগামী দিনে আরও বড় বড় উইকেটের পতন হবে, অর্থাৎ টার্গেটে আরও অনেক মন্ত্রী থাকবেন, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেই টার্গেটের নাম যে ইমিডিয়েটলি নীতিন গডকরি, সেটাও কিন্তু এখন স্পষ্ট। কেননা এই ককরোচ জনতা পার্টির ধাঁচে E20 পার্টি তৈরি হয়ে গেছে। ইথানল নিয়ে যে বিতর্কটা হয়েছিল, সেইটা নিয়ে এবার সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। দেখুন, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ প্রতিবাদ আন্দোলন করতে পারেন, সেই নিয়ে কিচ্ছু বলার নেই। সেটা সরকারের পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু এরা আন্দোলনের জন্য যে মিডিয়ামটাকে ইউজ করছে, সেটা হচ্ছে ডিপ ফেক ভিডিও। অর্থাৎ কারোর একটা মুখ নিয়ে নিচ্ছে এবং সেখানে নিজের পছন্দ মতো কথা বসিয়ে দিয়ে ফেক ভিডিও বানানো হচ্ছে, যাতে করে সাধারণ মানুষ শুনলে মনে করবে যে হ্যাঁ, এই কথাটা ওই মানুষটাই বলেছে। এবং এমন আপত্তিকর শব্দ বসিয়ে দেওয়া হচ্ছে যেখানে দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। এবং এটা শুধু নীতিন গডকরিজি নয়, এটা পীযূষ গোয়েলজির সঙ্গেও হয়েছে। অর্থাৎ একাধিক নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার মন্ত্রী এবার কিন্তু হিট লিস্টে আছে, টার্গেটে আছে, এবং এই ডিপ ফেক টেকনোলজির মাধ্যমে গোটা ভারতবর্ষকে অগ্নিগর্ভ করার একটা পরিকল্পনা চলছে। আবারও বলছি, বিদেশি সংযোগ না থাকলে, বিদেশি টেকনোলজি না থাকলে এই ধরনের জিনিস হওয়া সম্ভব নয়। ফলে এখানে যে একটা বড় বিদেশি মদত রয়েছে এবং খুব ঠান্ডা মাথায় ট্যাক্টফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই কি দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ওই এনসিপি সাংসদদের সঙ্গে বৈঠক? ওটা শুধুমাত্র ঢাল। কেননা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবে জানে এই সো কল তৃণমূলী তাদেরকে ভোটের অঙ্কে, 2/3 অঙ্কে হয়তো বিজেপিতে বা এনডিএতে সামিল করতে হচ্ছে। লোকজন এখন কিছুটা বুঝলেও বুঝতে পারছে, কিন্তু আলটিমেটলি মন থেকে তো স্বাগত জানাতে পারছে না। এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী, যিনি এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম একটা প্রিয় মুখ, সেই মানুষটা যত বেশি এদের কাছাকাছি আসছেন, তত কিন্তু মানুষের রাগ বাড়ছে, তত কিন্তু ভোট ব্যাংকে একটা এফেক্ট পড়ার চান্স আছে। ফলে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে শুভেন্দু অধিকারীকে আবারও সেটার সঙ্গে সম্পৃক্ত করে মানুষের বা ভোট ব্যাংকের আবেগ নিয়ে ছেলেখেলা করবে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কি এতটাই বোকা?
সেই জন্যই প্রশ্নটা জাগছে, সেই জন্যই সন্দেহটা জাগছে। এবার তাহলে আসল কারণটা কি? দেখুন, একটা খবর, একটা মিডিয়া রিপোর্ট আসছে যেটা কিন্তু পুরো ভারতবর্ষের টেনশন বাড়াচ্ছে। সেটা হচ্ছে পাকিস্তানের বড় সামরিক রদবদল, পরমাণু বোমার নিয়ন্ত্রণও এবার হাতে তুলে নিলেন মুনির। চিন্তা বাড়ছে ভারতের। পাকিস্তানের যে অবস্থান ছিল অপারেশন সিঁদুরের পর, কোমর ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা নাকি কান্না কেঁদেছে এবং ভারতবর্ষকে বিশেষ করে সিন্ধু নদের জল ছাড়ার জন্য চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। জাতিসংঘে বারবার এই প্রসঙ্গটা নিয়ে তারা উত্থাপন করেছে, কিন্তু ভারতের কড়া স্টান্সের সামনে এবং এই মুহূর্তে ভারত যেরকম গ্লোবাল পাওয়ার হাউস হয়ে গেছে, সেই জায়গা থেকে ভারতকে কেউ ভাঙতে পারেনি। ভারত নিজের স্টান্সে একদম ক্লিয়ার আছে কি ভাই, তোমরা একদিকে সন্ত্রাস চালাবে আর আরেকদিকে তোমরা আমাদের কাছ থেকে সাহায্য চাইবে, দুটো একসঙ্গে হতে পারে না। সন্ত্রাসকে নির্মূল করো, আমরা তোমাদের সহযোগিতা করব, না হলে হবে না। এখন ভারতের এই স্টান্সের সামনে পাকিস্তানের অবস্থা কিন্তু ক্রমশ খারাপ হচ্ছে। একদিকে বালুচিস্তান তারা স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছে, একদিকে খাইবার পাখতুনখোয়া সেখানে আফগানদের হাতে মার খেতে হচ্ছে, একদিকে পিওকে এবং আজাদ কাশ্মীর তারা মোটামুটি যে পরিমাণ জায়গায় চলে গেছে, যে কোনো দিন পাকিস্তান ভেঙে বেরিয়ে এসে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে পারে। এমনকি পিওকের মানুষজন ভারতবর্ষের সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে আমাদের ভারতের অন্তর্ভুক্তি ঘটান। ফলে এই জায়গাটা যদি ঘটে যায়, পাকিস্তানের যে এই একটা আসে না, দিল্লি দখল করে নেবো, ভারতবর্ষকে শেষ করে দেবো, কাশ্মীর নিয়ে নেবো, এই যে দেখানোর জায়গাটা ছিল সেটা শেষ হয়ে যাবে। ফলে পাকিস্তানের রাজনীতি, আইএসআই এদের সমস্ত জায়গায় একটা বড় আঘাত নেমে আসতে পারে। আর যাদের কিছু হারাবার ভয় নেই তারা তো অল আউট যেতে পারে। সেই জায়গাটাই কি এবার পাকিস্তান শুরু করতে পারে? এই জায়গাটা কি ভারতবর্ষকে ভাবাচ্ছে? এবং ভারতবর্ষকে যদি ভাবায়, আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান তো ভারতের পশ্চিম প্রান্তে, তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কি সম্পর্ক আছে? আপনাদের মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের পড়শি দেশটার নাম কি, সেখানে এই মুহূর্তে হিন্দুদের অবস্থানটা কি, সেখানে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় কারা জিতে রয়েছে এবং ওই কাঁটাতারের বেড়া দেওয়ার পর সেখানে কি পরিমাণ টেনশন তৈরি হয়ে যাচ্ছে। ওখান থেকে আর কোনো রকম কোনো অনুপ্রবেশ ঘটবে না। এই যে পাচার কাণ্ড হতো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওখানকার অর্থনীতি বলুন, ওখানকার স্থানীয় মানুষ বলুন, তাদের সমস্যা বাড়ছে এবং এদের কন্ট্রোলটা অনেকটাই এখন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে চলে গেছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রচুর পরিমাণে জেহাদি পশ্চিমবঙ্গে ঢুকেছে, যারা আপাতত স্লিপার সেল হয়ে আছে। এমন রিপোর্ট, এমন গোয়েন্দা রিপোর্ট কেন্দ্রীয় স্তরে বিভিন্ন মিডিয়াতে বারবার সামনে এসেছে, যে কারণে নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট গিয়েছিল যে বিজেপি যদি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু এই অঞ্চলটার একটা বড় সমস্যা আছে। এবং সমস্যা যে আছে, বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ছুটে আসতে হচ্ছে, চিকেন স্নেকে যেতে হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে ফলে এখানে বাংলাদেশ দিয়ে বা এই অঞ্চলটা দিয়ে কি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা রয়েছে? এবং আসিফ মনিরের এই সিদ্ধান্তের পরই সেই জন্য দিল্লিতে হাই অ্যালার্টে ডেকে পাঠানো হচ্ছে এবং ব্যাপারটাকে মোটেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার আরেকটা কারণ হচ্ছে যে দেখুন, যারা ভারত বিরোধী শক্তি ছিল তারা ক্রমশ এক জায়গায় আসছে। এই যে মুইজ্জু, মালদ্বীপ, সেই মালদ্বীপকে কাঙাল করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। যে মুহূর্তে এরা ভারত বিরোধিতা করেছিল চীনের প্রভাবে, সেই মুহূর্তে মালদ্বীপের অল্টারনেটিভ হিসেবে লাক্ষাদ্বীপকে তুলে ধরেছিলেন। মালদ্বীপের পর্যটন একদম মায়ের ভোগে চলে গিয়েছিল, নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন। এখন ক্রাইসিসটা কেটে গেছে, অনেকটা স্টেবল জায়গায় চলে এসছে। এখন এরা বাংলাদেশ এবং পাকিস্তানের সুরে কথা বলছে, যেখানে একটা ভারত বিরোধিতার হাওয়া পথ করে উঠছে। ফলে বুঝতেই পারছেন পুরো সিচুয়েশনটা কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে এবং ভারতবর্ষের যে পূর্ব অংশ রয়েছে, উত্তর পূর্ব অংশ রয়েছে, তারা কিন্তু হাই অ্যালার্টে রয়েছে। এবং এই সমস্ত ক্রিটিক্যাল জায়গা থেকেই কি দিল্লিতে হাই প্রোফাইল কোনো আলোচনা রয়েছে, যে হাই প্রোফাইল আলোচনাটাকে সামনে নিয়ে আসা যাবে না। এবং সেই জন্য ওই ভালো তৃণমূলী, এনসিপিআই, তাদের সঙ্গে বৈঠক, এমপি ল্যাডের টাকা, এইসব নিয়ে কথা বলতে হচ্ছে। চর্চা কিন্তু দিল্লির রাজধানী মহলে শুরু হয়ে গেছে এবং সেখানে যেটুকুনি পরিচিত রয়েছে, যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলাপ পরিচয় রয়েছে, তারা কিন্তু এটাকে হাই অ্যালার্ট সিচুয়েশন বলছেন। কি হবে, কোন পথে চলবে, সেটা হয়তো আগামী কয়েকদিনে ছবিটা স্পষ্ট হবে। বাট ব্যাপারটা যেরকম সিধে সাপ্তাহ দেখাচ্ছে, মোটেই যে সেরকম নয়। পশ্চিমবঙ্গের একটা ক্রিটিক্যাল ফেজ চলছে বা চলবে, আগামী বেশ কয়েকদিন টেনশানে রয়েছে এবং সেটার জন্য কেন্দ্র রাজ্য সরকারের সমন্বয়, সেনাবাহিনীর কাজ, সমস্ত কিছু অত্যন্ত ক্রিটিক্যাল হতে চলেছে। সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কি বলবেন শুভেন্দুবাবুর এই দিল্লিতে আপৎকালীন ডাক পাওয়া নিয়ে?
যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।